আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। সঙ্গে থাকছি আমি অমিত। আমি দেবলীনা। সিজন 2, এপিসোড 4। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে উত্তরপাড়া। দূরত্বটা নেহাত কম নয়। ট্রেনে যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা, আর গাড়িতে লাগে 1 ঘন্টা বেশি, অর্থাৎ 5.5 ঘন্টা। মেন রোডের রাস্তাটা একটু ঘুরে যেতে হয়, তাই সময়ের এই পার্থক্য। উত্তরপাড়া হলো প্রদীপের বাড়ি আর আলোর নতুন ঠিকানা। গাড়িতে সামনে ড্রাইভারের পাশে বসেছে অনু, আর পিছনে বসেছে আলো আর প্রদীপ। জানলার ধার ঘেঁষে বসে খোলা জানলায় চোখ রেখে দুর্বার বেগে বিপরীত দিকে ছুটে যাওয়া গাছের দিকে তাকিয়ে আছে আলো। গাছের সঙ্গে মাঝে মধ্যে 2-1 মানুষ তার বিপরীত দিক থেকে ধেয়ে আসছে। নানা রকমের যানবাহনও পেরিয়ে যাচ্ছে। ঘণ্টাখানেক গাড়িতে যাওয়ার পর আলোর শরীরটা খারাপ করতে শুরু করে। কালকে সারাদিন না খাওয়া, রাতেও ঠিকমতো কিছু খায়নি, তার উপর সকালে মিষ্টি জল খাইয়েছে জোর করে। মিষ্টি এমনিতেই আলোর ভীষণ অপছন্দের। আলোর শরীর খারাপের আরও কারণ আছে। আলো আগে কখনো গাড়িতে এত দূর যায়নি। ছোটবেলায় একবার রিমি দেবীর সঙ্গে তার বাড়ি গিয়েছিল, কিন্তু সেটাও ট্রেনে। আর সর্বশেষ কারণ হলো গাড়ির ভিতরের পেট্রোলের গুমোট গন্ধে আলোর গা মাথা একসাথে ঘুরতে শুরু করে। সকালের পেটে যাওয়া সামান্য মিষ্টিটুকুও পেট থেকে উঠে বারবার মুখে চলে আসছে। শত চেষ্টা সত্ত্বেও আলো নিজেকে আটকে রাখতে পারল না। প্রদীপকে শরীর খারাপের কথা বলতে কেমন যেন সংকোচ বোধ হয়। যার দিকে এখনো পর্যন্ত তাকিয়েই দেখেনি, তাকে এই কথা কিভাবে বলবে? আর অনু গাড়ির সামনে বসে ঘুমিয়ে পড়েছে। মুখে হাত দিয়ে চেপে ধরে বমি আটকাবার ব্যর্থ চেষ্টা করে চলন্ত গাড়ির জানলা দিয়ে মুখ বের করে বমি করতে শুরু করে আলো। প্রদীপ আলোর অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে ধরে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। রাস্তার ধারে একটা গাছের পাশে গাড়ি থামতেই প্রদীপ আলোকে গাড়ি থেকে নামিয়ে গাছের ছায়ায় নিয়ে আসে। গাড়ি থামতেই অনুর ঘুম ভেঙে যায়। ও নেমে আসে গাড়ি থেকে। আলো তখনও বমি করে চলেছে। পেটে থাকা জলের শেষ বিন্দুটাও বমি করে জোরে জোরে শ্বাস নিতে থাকে। প্রদীপ অনুর কাছে আলোকে দিয়ে গাড়ি থেকে জলের বোতল এনে অনুকে দিয়ে বলে আলোর চোখ মুখে জল দিতে এবং ওকে একটু জল খাইয়ে দিতে। আলো কিছুটা স্বাভাবিক হলে প্রদীপ বলে, তুমি ঠিক আছো? এখন যেতে পারবে তো? আলো মাথা নিচু করে শুধু ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। গাড়িতে বসে আবার শুরু হয় ওদের যাত্রা। বমি করে আলোর শরীরটা এখন বেশ হালকা মনে হচ্ছে। চোখে মুখে ঘাড়ে লেগে থাকা জলের উপরে জানলা দিয়ে আসা বাতাস একটা শীতল পরশ বুলিয়ে দেয় আলোর সারা শরীর জুড়ে, যার ফলে আস্তে আস্তে আলোর চোখ দুটো বন্ধ হয়ে আসে। সমস্ত ক্লান্তি যেন নিমেষেই 2 চোখে ভর করে আলোকে নিয়ে যায় গভীর ঘুমের দেশে। পিছনে ঠেস দিয়ে আলো ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রদীপও পিছনে ঠেস দিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে আলোর ঘুমন্ত চেহারার দিকে। জল দিয়ে ধোয়ার জন্য আলোর মুখে সকালের করা সামান্য মেকআপের আর কিছুই অবশিষ্ট নেই। তার পরিবর্তে সমস্ত মুখ জুড়ে রয়েছে ছোট্ট ছোট্ট জলবিন্দু। নাকে একটা সাদা পাথরের নাকছাবি, কপালে লাল রঙের টিপ, ঠোঁটে লাল লিপস্টিক। বাড়তি কোনো সাজ নেই, তবুও যেন আলোর রূপের কোনো তুলনা হয় না। তীব্র হাওয়ায় কপালের উপরে উড়ে এসে পড়া ছোট্ট ছোট্ট অবাধ্য চুলগুলো যেন আলোর সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ গাড়ি বাঁক ঘুরতেই আলো কাত হয়ে হেলে পড়ে। প্রদীপ তড়িৎ গতিতে আলোকে ধরে ফেলে। কয়েক মুহূর্ত ভেবে সরে আসে আলোর কাছে।
নিজের বাঁ হাতটা আলোর মাথার পিছন দিক দিয়ে নিয়ে এসে আলোর বাঁ হাতটা ধরে ওর মাথাটা নিজের কাঁধের ঠিক নিচে বুকের উপর রেখে যত্ন করে আগলে ধরে। এতে আলোর ঘুমের কোনো ব্যাঘাত হয় না, বরং একটা অবলম্বন পেয়ে আলো নিজের ভার প্রদীপের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। আর প্রদীপ একবার আলোর দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে পিছনের সিটে ঠেস দিয়ে চোখ জোড়া বন্ধ করে। প্রদীপ আলোকে সঙ্গ দিতে ঘুমের রাজ্যে পাড়িয়ে দিয়েছে কিনা জানা নেই, তবে নিঃশব্দ হাসির রেশ এখনো প্রদীপের ঠোঁটে বিদ্যমান। রিমি দেবীদের গাড়ি আগেই পৌঁছে গিয়েছে। প্রদীপের গাড়ি পিছনে আসছে, এখনো পৌঁছায়নি। প্রদীপের বিয়ের কথা শুনে আশেপাশের বাড়ির বউ মেয়েরা এসে জড়ো হয়েছে ওর বাড়িতে। প্রদীপের দিদি জামাইবাবু কিছুক্ষণ আগেই এসেছেন। প্রদীপের মামার বাড়ি খুব দূরে নয়। খবর পেয়ে দুই মামা মামিমা ও তাদের দুই মেয়েও এসেছে। তাড়াতাড়িতে যতটুকু সম্ভব বৌবরণের আয়োজনও করা হয়েছে। রিমি দেবী প্রদীপের দিদি টুকির হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছেন। টুকির মুখ দেখে বলা মুশকিল ও খুশি না অখুশি। প্রদীপের মা মালা দেবী একবার করে ঘরে যাচ্ছেন আর একবার করে বাইরে এসে চোখ রাখছেন রাস্তায়। সুশান্তবাবু এসে খবর দেন প্রদীপরা প্রায় এসে পড়েছে। খুব বেশি হলে মিনিট 15 লাগবে এখানে পৌঁছতে। অনুর ডাকে আলো ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আলোর ডাকার কিছুক্ষণ আগেই প্রদীপ ওকে সিটে ঠেস দিয়ে শুইয়ে দিয়েছিল, যাতে আলো ঘুম থেকে উঠে নিজের অবস্থান দেখে অস্বস্তিতে না পড়ে। নিজের অবস্থান বুঝতে আলোর কিছুক্ষণ সময় লাগে। তাড়াতাড়ি উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখে জায়গাটা বেশ জমকালো। সংকোচের সাথে অনুকে বলে, আমরা কি পৌঁছে গিয়েছি অনুদি? আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো। আরও আগে ডাকুনি কেন আমাকে? ব্যস্ত হবার কিছু নেই আলো, আমরা পৌঁছেছি কিন্তু বাড়িতে এখনো যাইনি। বাড়িতে যেতে এখনো মিনিট 15 দেরি আছে। তোমাকে একটু ঠিক করে দিই, নতুন বউ এভাবে কেউ যায়? 5 জন দেখে বলবে কি? সাজের তো 12টা বেজে গিয়েছে। তুমি একটু বসো, আমি ঠিক করে দিচ্ছি। ব্যাগ থেকে টুকিটাকি সাজের জিনিস বের করে গাড়ির ভিতরে বসেই আলোকে একটু সাজিয়ে দেয় অনু। প্রদীপ জানলা দিয়ে 2টো প্যাকেট দিয়ে অনুকে বলে, তুই খেয়ে নে, আর আলোকেও খেয়ে নিতে বল। পেটে তো কিছুই নেই, বাড়িতে গিয়ে কখন খাওয়া হবে বলা মুশকিল। খাওয়ার ইচ্ছে না থাকলেও একটু খেয়ে নেয় আলো। তারপর আবার গাড়ি চলতে শুরু করে। মিনিট 15-র মধ্যে গাড়ি থামে প্রদীপের বাড়ির সামনে। প্রদীপের বাড়ির সামনে গাড়ি থামতেই বাড়ির বাইরে থেকে শোনা যায় একটাই কথা, এই প্রদীপ বউ নিয়ে চলে এসেছে গো, নতুন বউ এসে গেছে, বাড়ির সবাই কই, এসো। ঘরের ভিতরে যারা ছিল তারা সবাই তড়ি ঘড়ি করে বাইরে বেরিয়ে আসে, কিন্তু প্রদীপের মা মালা দেবী উল্টো দিকে পা চালিয়ে ঘরে চলে যান। টুকি বরণডালা হাতে উঠে দাঁড়িয়ে মাকে ঘরে আসতে দেখে বলে, তুমি আবার ঘরে ঢুকছো কেন? বাইরে চলো, তোমার ছেলে কেমন বউ এনেছে দেখবে না? মালা দেবী উত্তরে মেয়েকে বলেন, তোর বুদ্ধি কি পুকুরের জলে ভাসিয়ে দিয়েছিস? আমার প্রদীপ বউ নিয়ে এসেছে আর আমি বিধবা হয়ে ওদের সামনে গিয়ে দাঁড়াবো? আমাকে কি কোনো শুভ কাজে থাকতে আছে? আমি গেলে যে প্রদীপের অকল্যাণ হবে। তুই যা, প্রদীপ আর বৌমাকে বরণ করে ঘরে নিয়ে আয়, তারপর আমি বউয়ের মুখটা দেখব। মায়ের কথা শুনে টুকি আর কিছু না বলে ডালা হাতে বাইরে বেরিয়ে আসে। দরজার কাছেই রিমি দেবী দাঁড়িয়েছিলেন। টুকিকে আসতে দেখে হাসি মুখে তিনি হাত বাড়িয়ে বলেন, শঙ্খটা আমাকে দাও টুকি, আমি বাজাচ্ছি। টুকি রিমি দেবীর মেলে ধরা হাতের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, কিছু মনে করো না বৌদি, শঙ্খটা তোমাকে দেওয়া যাবে না গো। মাকে দেখলে তো, বিধবা বলে ঘরে চলে গেল, সামনেও এলো না। এতক্ষণ তুমি কাজে হাত লাগিয়েছো ঠিক আছে, কিন্তু এখন আর সামনে থেকো না, কেমন? দেখো, আমি তোমাকে কথাগুলো বলতে চাইনি, কিন্তু তোমার যখন কোনো আক্কেল নেই তখন বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। তুমি বরং ঘরের ভিতরে গিয়ে মায়ের কাছে বসো। টুকির কথা শুনে
রিমি দেবীর মুখের হাসি নিমেষেই উধাও হয়ে যায়। চারপাশে চোখ বুলিয়ে দেখেন সবাই তার দিকেই তাকিয়ে আছে। বাড়িয়ে রাখা হাতটা আস্তে করে নামিয়ে কিন্তু কিন্তু করে তিনি বলেন, আমার ভুল হয়ে গেছে টুকি, কিছু মনে করো না। আসলে ও বাড়িতে তো আমি সব করেছিলাম, তাই হয়তো সেজন্যই মেয়েটার কপাল পুড়েছে। নেহাত আমার ভাইটা ওখানে ছিল, তাই ওর গলায় মেয়েটাকে ঝুলিয়ে দিতে পেরেছ। কি জানি বাপু, মেয়ের আবার কোনো দোষ বা খুঁত আছে কিনা, না হলে এমনি এমনি বিয়ে করতে এলো না। কথাটা বলতে বলতেই টুকি এগিয়ে যায় বাইরের দিকে, আর রিমি দেবী ঘরের ভিতরে না গিয়ে প্রদীপের বাড়ির এক পাশে থাকা সিঁড়ির নিচে গিয়ে আশ্রয় নেন। এই কথাগুলো তার কাছে নতুন কিছু নয়। এখন এই কথাগুলোর থেকে আলো বেশি গুরুত্বপূর্ণ রিমি দেবীর কাছে। গাড়িতে বসে বউ এসেছে শব্দটা সবার মুখে শুনেই আলোর বুকের ভিতরটা ভয় শুকিয়ে যায়। একটুখানি মাথাটা তুলে সন্তর্পণে ভীরু দৃষ্টিতে একবার দ্রুত চোখ বুলিয়ে নেয় চারদিকে। এই মুহূর্তে আলোর মন মস্তিষ্ক একজনকেই চাইছে, সে আর কেউ নয়, আলোর সোনামা রিমি দেবী। গাড়ির ভিতরে থাকায় বেশি দূর দেখতে পায় না আলো, কিন্তু যেটুকু চোখে পড়ে তাতে অনেক কৌতূহলী চোখ দেখতে পায়, যাদের দৃষ্টি স্থির হয়ে আছে গাড়ির ভিতরে। আলো ভাবে আশেপাশেই আছে ওর সোনামা, গাড়ি থেকে নামতেই ওর পাশে এসে দাঁড়াবে। আলো তো আর জানে না যে এখানে এই মুহূর্তে ওর সোনামায়ের আসা বারণ। আলোকে দুই হাত দিয়ে শাড়ির আঁচল মুঠো করে ধরে থাকতে দেখে প্রদীপ বলে, ভয় নেই, আমি আছি তো, এসো আমার সঙ্গে। প্রদীপের এই সামান্য কথাতে কিছু তো ছিল যা আলোকে মাথা তুলে ওর দিকে তাকাতে বাধ্য করে। শুভদৃষ্টির সময় সবাই বলা সত্ত্বেও আলো প্রদীপের দিকে তাকায়নি। শেষে প্রদীপই মিথ্যে বলেছিল যে আলো তাকিয়েছে। তারপর আর কেউ জোরাজুরি করেনি এই বিষয়ে। এই প্রথম আলো প্রদীপের দিকে তাকালো। প্রদীপ মুখে স্মিত হাসি নিয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলোকে তাকাতে দেখে প্রদীপ বলে, আমার সঙ্গে এসো, ভিতরে বৌদি আছে, কোনো চিন্তা নেই। বলছি, তোমার শরীর ঠিক আছে তো এখন? আলো চোখ নামিয়ে ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে মনে মনে ভাবে, আমি তো ওনাকে সোনামায়ের কথা জিজ্ঞেস করিনি, তাহলে উনি কি করে জানলেন যে আমি কাকে খুঁজছি? প্রদীপ দরজা খুলে আগে নামে গাড়ি থেকে, তারপর নামে আলো। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার জন্যে পা দুটো যেন জমে গিয়েছে। পায়ে ব্যথা নিয়েই গাড়ি থেকে নেমে প্রদীপের পাশে দাঁড়ায়। কয়েক সেকেন্ড দাঁড়াতেই ব্যালেন্স রাখতে না পেরে আলো প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু প্রদীপ সঙ্গে সঙ্গেই ধরে ফেলে আলোকে। আলো পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে অবলম্বন হিসেবে প্রদীপের হাতকেই আঁকড়ে ধরে। আলোকে পড়তে দেখে অনু তাড়াতাড়ি এগিয়ে আসে আলোর কাছে। জয়ন্ত আর সুশান্তবাবু বাইরেই দাঁড়িয়েছিলেন। প্রদীপ আলোকে ধরে দাঁড় করিয়ে দেয়। সুশান্তবাবু চারদিকে চোখ বুলিয়ে রিমি দেবীকে খোঁজেন, কিন্তু দেখতে পান না। অনু আলোকে ধরে নিয়ে যায় বাড়ির সামনের বুক পর্যন্ত লোহার গ্রিলের গেটের কাছে। টুকু এগিয়ে এসে বলে, বাবা, প্রথম পা রাখতে না রাখতেই পড়ে যাচ্ছিলে। কথাটা বলেই মুখটা অদ্ভুত রকমের করে বরণ করতে শুরু করে আলোকে, আর অন্য একজন শঙ্খে ফু দিয়ে শুভক্ষণের সূচনা করে। রিমি দেবী সিঁড়ির নিচে দাঁড়িয়ে শঙ্খধ্বনি শুনেই আলোর বরণের একটা সম্ভাব্য ছবি কল্পনা করে মনে মনে খুশি হন। বরণ করে আলোকে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরে সবাই একে একে ঢুকছে নতুন বউ দেখার জন্যে। রিমি দেবীকে কোথাও দেখতে না পেয়ে অনু বেরিয়ে আসে ঘর থেকে। সবার কথা শুনে রিমি দেবী বুঝতে পারেন আলোকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। সিঁড়ির নিচ থেকে উঁকি দিয়ে দেখেন আলো আর প্রদীপ একসঙ্গে বাইরের বারান্দা পেরিয়ে ঘরে যাচ্ছে। সবাই গেলে রিমি দেবী বেরিয়ে আসতেই সামনে অনুকে দেখতে পান। অনু রিমি দেবীর কাছে গিয়ে বলে, তুমি এখানে কি করছো বৌদি? সবাই ঘরে গিয়েছে। অনুর কথার উত্তর না দিয়ে ওর হাত ধরে টেনে সিঁড়ির নিচে নিয়ে গিয়ে রিমি দেবী চিন্তিত সুরে বলেন, অনু, আলোর মুখটা ওরকম লাগছে কেন? কি হয়েছে?
রিমি দেবীর চিন্তা দেখে অনু তাকে আশ্বস্ত করে বলে, কিচ্ছু হয়নি তোমার মেয়ের। আসার সময় একবার বমি করেছে, সেই জন্যই মুখটা ওরকম শুকনো লাগছে। তাছাড়া কাল থেকে ওর উপর দিয়ে যা যাচ্ছে, বমি করেছে। এখন ঠিক আছে তো আলো? হ্যাঁ গো হ্যাঁ, একদম ঠিক আছে, অত চিন্তা করো না তো। বমি করার পর সারা রাস্তা আলো ঘুমোতে ঘুমোতে এসেছে। আর বাড়িতে আনার আগে প্রদীপদা আমাদেরকে বাইরেই খাইয়ে দিয়েছে। প্রদীপদা কেমন ছেলে সে তো তোমার অজানা নেই। তোমার আলোকে একদম বাচ্চার মতো আগলে নিয়ে এসেছে। আমি তো বাবা কিছু দেখিনি, সামনে বসে চোখ বন্ধ করে চুপচাপ পড়েছিলাম। আর তোমার আলোও বাবা কম না, হ্যাঁ, দিব্যি প্রদীপের বুকে মাথা রেখে একটা মোক্ষম ঘুম দিয়ে দিল। অনুর কথায় রিমি দেবীর মন থেকে যেন একটা ভারী পাথর সরে গেল। অনুর কথাগুলো শুনে তিনি বললেন, জানো অনু, আলোকে আমি ওর জন্ম থেকে দেখছি। এখানে আসার পর ওর টানেই বারবার ছুটে গিয়েছি বহরমপুর। এমন লক্ষ্মীমন্ত মেয়ে খুব কম দেখা যায় জানো। ওকে দেখতাম আর ভাবতাম আমার আলোকে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে, তার ঝুলিতে অনেক পুণ্য থাকবে, আর সেই পুণ্যের ফল হিসেবেই আলো তার জীবনে আসবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। হ্যাঁ, আজ আমি স্বীকার করছি গো, আমি ভুল ছিলাম। আমার মেয়ে, আমার আলোর অনেক ভাগ্য যে ও প্রদীপের মতো একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। আলোর মতো রত্নকে আমি একদম সঠিক জহুরির হাতে তুলে দিয়েছি। আলো খুব ভালো থাকবে এখানে, দেখো। হ্যাঁ, অর্থের প্রাচুর্য হয়তো থাকবে না, কিন্তু কোনো সুখের অভাবও থাকবে না ওর। 16 সুখী হবে আলো। তুমি ঠিক বলেছ বৌদি, টাকাতে সব সুখ হয় না গো। তাহলে তো সব বড় লোকরাই সুখী হতো। একটা বিবাহিত মেয়ের আসল সুখ তো তার স্বামীর কাছেই, তার ভালোবাসায়। প্রদীপদা আলোকে বিলাসবহুল জীবন দিতে না পারলেও ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে, দেখে নিও। এটাই বা কজন মেয়ের কপালে জোটে বলো? আর কেই বা বলতে পারে যে ওদের ভাগ্যের চাকাটা ঘুরবে না? তোমার কথাই যেন সত্যি হয় গো অনু। প্রদীপ যেন এবার একটা চাকরি পায়, তাহলেই হবে। চলো ঘরে যাই। আলো আর প্রদীপ ঘরে যেতেই মালা দেবী হাসি মুখে ওদের সামনে এসে দাঁড়ান। প্রদীপ মা বলে প্রণাম করতে গেলেই তিনি বাধা দিয়ে বলেন, আগে বাবার ছবিতে প্রণাম কর প্রদীপ। মায়ের কথা মতো আলোকে নিয়ে বাবার ছবিতে আগে প্রণাম করে মাকে প্রণাম করে দুজনে। মালা দেবী আলোর চিবুকে হাত দিয়ে আলতো করে মুখটা তুলে দেখে বলেন, বাহ, বেশ বউ হয়েছে। চারিদিকে থাকা প্রতিবেশীরা বলে ওঠে, বেশ কি গো কাকিমা, বলো চমৎকার হয়েছে। ঘর আলো করে বউ এনেছে গো তোমাদের প্রদীপ। শুধু হাতে ছেলের বউয়ের মুখ দেখলে হবে? কিছু দেবে না? নিশ্চয়ই দেব। শুধু শুধু দেখবো কেন? আমার সব থেকে দামি জিনিসটাই ওকে দেব। তাহলে দাও, আমরাও একটু দেখি তোমার সব থেকে দামি জিনিসটা ঠিক কি। মালাদেবী প্রদীপের একটা হাত নিয়ে আলোর হাতে দিয়ে বলেন, এর থেকে দামি জিনিস তো আমার কাছে নেই। এতদিন আমি আগলে রেখেছিলাম, এখন থেকে এর দায়িত্ব তোমাকে দিলাম। আমার প্রদীপ খুব নরম মনের ছেলে, ওকে একটু দেখে রেখো তুমি। মালা দেবীর কথা শুনে প্রদীপ মাকে এক হাতে জড়িয়ে ধরে। শুধু ফাঁকি দেওয়ার ফোন দি না, সেসব হচ্ছে না। এতদিন আমাকে দেখে রেখেছ, এবার থেকে আমাদের দুজনকে দেখে রাখতে হবে। পিছন থেকে একজন বলে ওঠে, হ্যাঁ কাকিমা, এতদিন প্রদীপকে সামলেছেন, এবার ওর বউকেও সামলান। কদিন পরে ছোট প্রদীপকেও সামলাবেন, তাহলেই আপনার কোটা পূরণ হবে। রিমি দেবী ও অনু ঘরের কাছে আসতেই কথাগুলো ওদের কানে যায়। অনু রিমি দেবীর দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে ঘরে ঢুকে বলে, অনেকটা রাস্তা ওরা এসেছে তো, ওদেরকে একটু রেস্ট নিতে দাও। টুকিদি, আপনি একটু ব্যবস্থা করুন। এমনিতেই অনেকটা বেলা হয়েছে, তার উপর অনুর কথাটাও ঠিক। প্রতিবেশীরা সবাই পরে আসবে বলে যে যার বাড়িতে চলে যায়। প্রদীপের মামার বাড়ির সবাই আরও কিছুক্ষণ থেকে চলে যায়। সন্ধেবেলায় আবার আসার কথা বলে অনুও জয়ন্তর সঙ্গে বাড়িতে যায়। এখন বাড়িতে আছে প্রদীপ, আলো, মালা দেবী, টুকি, ওর বর আর ছেলে।
এবং রিমি দেবী আর সুশান্তবাবু। সুশান্তবাবু দুপুরের রান্না করতে বারণ করেছে, কারণ এতগুলো লোক, তার উপরে বেলাও হয়েছে, রান্না করতে গেলে দুপুর গড়িয়ে যাবে। তাই ফোন করে খাবার অর্ডার করে হোম ডেলিভারি দিতে বলেছেন। একটা বিয়ে বাড়িতে যেরকম হইচই পরিবেশ থাকে, এখানে সেরকম কিছুই নেই। না আছে বেশি লোকজন, আর না আছে বেশি কোলাহল। হঠাৎ বিয়ে হওয়াতে আচার নিয়মও কম পালন করা হয়েছে। যেগুলো না করলেই নয়, শুধু সেগুলোই করা হয়েছে। আলোকে স্নান করিয়ে ভিতরের ঘরে থাকতে দেওয়া হয়েছে। গাড়িতে ঘুমানোর জন্য আলোর এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে। আজকে আলোর থাকার কথা ছিল লোকজনে ভর্তি জাঁকজমকপূর্ণ এক বড় বাড়িতে, কিন্তু তার পরিবর্তে আলো এখন 2 কামরার একটা বাড়িতে। আলো যেটুকু বুঝতে পেরেছে, বাঁধানো পাকা রাস্তার ধারেই প্রদীপের বাড়ি। লোহার গ্রিলের ছোট গেট পেরিয়ে কয়েক পা গিয়েই কংক্রিটের ছাদ দেওয়া একটা বারান্দা। বারান্দাটা পেরিয়েই ঘরে ঢোকার দরজা। ঘরটা মাঝারি আকৃতির। প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়তি কিছুই নেই এই ঘরে। একটা সিঙ্গেল খাট, একটা আলমারি, একটা টেবিল যার উপরে বেশ কিছু বই রাখা। একটা টেবিলের সঙ্গে একটা চেয়ারও রাখা আছে। আর ঘরের এক কোণে একটা ছোট্ট সিংহাসনের উপরে লক্ষ্মীনারায়ণের সুন্দর যুগল মূর্তি, সাদা ফুল দিয়ে সাজানো, পাশে প্রদীপ ও ধূপদানি। এই ঘরের পাশে আর একটা ঘর আছে, যে ঘরে এখন আলো আছে। এখানেও সীমিত জিনিস। এই ঘরের খাটটা বেশ বড়। এখানেও একটা আলমারি আছে, একটা টিভি, চেয়ার, আর সামনে কাঁচ দেওয়া একটা কাঠের শোকেস, যার 2টো তাক বই ভর্তি। আর আছে 2টো বড় বড় জানলা। ও ঘরেও আছে। এই ঘরে অ্যাটাচ বাথরুমও আছে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখে নেয় আলো, আর আবিষ্কার করে এই ঘরে 2টো দরজা। একটা 2টো ঘরের মাঝে, আর একটা অন্যদিকে, মনে হয় বারান্দা দিয়ে বেরোনোর জন্য। এই ঘরেই আলোর ব্যাগপত্র রাখা হয়েছে। পাশের ঘর থেকে কথা বলা শব্দ আসছে এই ঘরে। একভাবে আর কতক্ষণ খাটের উপরে বসে থাকবে? একটা জানলার কাছে গিয়ে দাঁড়ায় আলো। সামনেই দেখতে পায় সেই গেট, যেটা দিয়ে ঘণ্টাখানেক আগে আলো এসেছে তার নতুন ঠিকানায়। গেটের ডান দিকে একটা নিম গাছ। সেই নিম গাছের পাশেই একটা লাঠিকে অবলম্বন করে উঠেছে হলুদ রঙের ফুলে ভর্তি একটা লতানো গাছ। এই ফুলের নামটা আলোর না জানা থাকলেও অনেক বাড়ির গেটের উপর দেখেছে এই গাছটা। ফুলগুলো দেখতে অনেকটা কলকে ফুলের মতো, কিন্তু আকারে বেশ বড়। এই গাছের কিছু লতা নিম গাছে উঠতে শুরু করেছে। বারান্দার পাশেই একটু ফাঁকা জায়গা, যেখানে মাটিতে লাগানো আছে জবা, টগর আর 2টো পাতাবাহারি গাছ। তার পাশেই সিঁড়ি, মনে হয় ছাদে ওঠান। আলো নিচু হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে সিঁড়ির উপরেও কংক্রিট দেওয়া। সব দিকে চোখ বুলিয়ে আলো তাকিয়ে থাকে হলুদ ফুলওয়ালা গাছের দিকে। খুব ইচ্ছে করছে কটা ফুল নিতে। গাছ থেকে পাড়ার দরকার নেই, নিচে যেগুলো পড়ে আছে সেখান থেকেই গোটা কয়েক কুড়িয়ে আনতো। কিন্তু এখন নেওয়ার উপায় নেই। নতুন বউ ফুল কুড়োতে গেলে সবাই বলবেটা কি? তারপরে আলো ভাবছে, এখন তো এখানেই আছি, সময় করে পরে কটা কুড়িয়ে আনবো। তুমি একটু রেস্ট নিতে পারো, শরীরটা ভালো লাগতো। প্রদীপের গলার শব্দে আলো চমকে ওঠে। ফুলের মোহে আলো এতটাই মগ্ন ছিল যে প্রদীপের ঘরে আসা বুঝতেই পারেনি। আলোকে চমকে উঠতে দেখে প্রদীপ বলে, আমি প্রদীপ, সরি, আমি বুঝতে পারিনি যে তুমি ভয় পেয়ে যাবে। তুমি ঠিক আছো তো? আলো কোনো কথা না বলে শুধু ঘাড়টা নেড়ে জানলার কাছে সরে আসে। প্রদীপও আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যের সময় প্রদীপের মামার বাড়ির সবাই আর ওর কিছু বন্ধুও আসে আলোর সঙ্গে দেখা করতে। সন্ধ্যেটা বেশ হইহট্টগোলেই কেটে যায়। রাতে বাড়িতে রান্না করে রিমি দেবী আর মালা দেবী। রাতে খাওয়ার পর রিমি দেবীরা বাড়িতে চলে যান, আবার পরের দিন সকালে আসবে বলে। অত লোক থাকার জায়গাও তো চাই। প্রদীপের মামার বাড়ির লোকও চলে যায়। একটা ঘরে আলো, মালা দেবী, টুকি আর ওর ছেলে থাকে।
অন্য ঘরে প্রদীপ আর নিমাইবাবু থাকেন। সকালে আলোর ঘুম ভাঙে সবার আগে। ভোরবেলায় ওঠা আলোর অভ্যাস, কিন্তু আজকে অভ্যাসবশত নয়, নতুন জায়গায় শুয়ে ঘুমই হয়নি আলোর। জেগে জেগে আর কতক্ষণ শুয়ে থাকবে, তাই সবাইকে ঘুমোতে দেখে আলো উঠে এগিয়ে যায় বাইরের দিকে। মাঝের দরজা পেরিয়ে প্রদীপরা যে ঘরে শুয়েছিল সেই ঘরে গিয়ে পৌঁছায় আলো। ওরা দুজনেই মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, কে কোনটা বোঝা মুশকিল। আলো ধীরে দরজা খুলে বাইরে আসতেই চোখ পড়ে গেটের দিকে। রাস্তার অপর পাশে বাড়ির সামনেই রয়েছে বেশ বড় একটা পুকুর। সকালবেলায় মৃদুমন্দ ঠান্ডা হাওয়া আসছে সামনে থেকে। বার কয়েক জোরে শ্বাস নিয়ে বারান্দা পেরিয়ে আলো এসে হাজির হয় কালকের দেখা হলুদ ফুল গাছের নিচে। পাশে তাকিয়ে দেখে জবা গাছে অনেকগুলো ফুল ফুটে আছে, তার পাশে টগর ফুলের গাছটা ঢেকে আছে সাদা ফুলে। হলুদ, লাল, সাদা পরপর 3টে গাছে 3 রকমের 3 রঙের ফুল ফুটে আছে। অপূর্ব তার সৌন্দর্য। তার পাশেই যে একটা ছোট্ট আম গাছ আছে, সেটা আলো গতকালকে জানালা থেকে দেখতে পায়নি। আম গাছে গাছ ভর্তি মুকুল, মনে হয় কলমের গাছ। ছাদের সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়েও থেমে যায় আলো। তারপর গাছের নিচে পড়ে থাকা কয়েকটা হলুদ ফুল তুলে দুহাতের আঁচলে ধরে হাসি মুখে ফিরে আসে। আলোর ঘর থেকে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে ঘরে ফেরা পর্যন্ত সমস্তই প্রদীপ লক্ষ্য করেছে, আর অপলক তাকিয়ে দেখেছে আলোকে। সকালের স্নিগ্ধতা আলোর চেহারায় দেখা যাচ্ছিল। ফুলগুলো দেখে ওগুলো কুড়োনোর সময় আলোর মুখে যে মিষ্টি হাসি ফুটে উঠেছিল, তাতে হলুদ, লাল আর সাদা ফুলের মাঝে গোলাপি রঙের শাড়িতে আলোকেও সদ্য ফুটে ওঠা ওই ফুলগুলোর মতো লাগছিল প্রদীপের চোখে। দাদার সঙ্গে তুমি আর বাবা কেন এলে না মা? আমার খুব মন খারাপ করছে তোমাদের জন্য। তুই তো জানিস তোর বাবার শরীরটা ভালো নেই, কত দূরের রাস্তা, এতটা ধকল তোর বাবা সইবে না। ওখানে গিয়ে যদি বেশি অসুস্থ হয়ে পড়ে, সেজন্যই তো আমরা যাইনি বল। তোর দাদাকে তো পাঠিয়েছি তোর কাছে। মন খারাপ করিস না আলো, যাওয়ার দিন কি চলে যাচ্ছে বল। তোর বাবা একটু সুস্থ হোক, আমরা নিশ্চয়ই যাব। আমি জানি তোমরা আসবে না, কোনোদিনও আসবে না এখানে। শোনো বোকা মেয়ের কথা, যাব না কেন? যেখানে আমার মেয়েকে দিয়েছি সেখানে যাব না বললে হবে? যাব, আর থেকেও আসবো তোদের কাছে। আমার মেয়ের সংসার আমি দেখতে যাব না? নিশ্চয়ই যাব আলো। ঠিক আসবে তো? হ্যাঁ রে বাবা, ঠিক যাব। আমি আর তোর বাবা দুজনেই যাব। এবার চোখটা মুছ, সবাই দেখে কি বলবে বলতো? বলবে নতুন বউ ছিচকা দূরে। মা, বাবা এখন ঠিক আছে তো? হ্যাঁ রে মা, ঠিক আছে। আমাদের চিন্তা করিস না তুই, আমরা সবাই ভালো আছি। শোন না, তুই ফোনটা একবার রূপকে দে তো। আলো হাত বাড়িয়ে দাদার দিকে ফোনটা দিতেই আত্মরূপ আলোর মাথায় হাত বুলিয়ে দেয়। তুই থাক, আমি মায়ের সঙ্গে কথা বলে আসছি। আজকে আলো আর প্রদীপের বৌভাত অনুষ্ঠানে প্রদীপের খুব কাছের কয়েকটা বন্ধু, মামার বাড়ি আর মাসির বাড়িকেই নেমন্তন্ন করা হয়েছে। প্রদীপের মারা 2 ভাই 2 বোন, মালা আর নীলা। মাসির বাড়ি খুব দূরে নয়, 3টে স্টেশন পেরোলেই পৌঁছে যাবে। মাসির একটা মাত্র ছেলে, নাম মলয়। প্রদীপের থেকে বছর 2-এর ছোট। একটা ভালো কোম্পানিতে চাকরি করে। গত বছর খুব ধুমধাম করে বিয়ে হয়েছে। মলয়েরও বাবা নেই। প্রদীপের বন্ধুর বউ বলতে শুধু অনুই এসেছে। এছাড়া প্রদীপের দিদির শ্বশুরবাড়ি আর সুশান্তবাবুরা এসেছেন। আশেপাশের বাড়ির ছোট বাচ্চাগুলোকেও বলা হয়েছে। সব মিলিয়ে প্রায় 40 জনের মতন লোক নিয়ে প্রদীপ আর আলোর বৌভাতের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মালাদেবী তার একটু একটু করে জমানো পুঁজি দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। সুশান্তবাবু আর জয়ন্ত সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আত্মসম্মানী প্রদীপ তা একেবারেই দিতে রাজি হয়নি। আতরু ফোনটা নিয়ে বাইরে এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। বাবা কেমন আছে মা? আর কোনো অসুবিধা হয়নি তো? না,
এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। প্রেশারের ওষুধ দিয়েছি। তুই ওখানকার কথা বল না রূপ, ওখানে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ রে, তোর সঙ্গে সবাই কথা বলছে তো? বলেছে মা, বলেছে, সবাই কথা বলেছে আর খুব ভালো করেই বলেছে। আলো এখানে ভালো আছে মা, জানো তো। প্রদীপদা, ওনার মা আর আলো, এই নিয়ে ছোট্ট সংসার। একটা দিদি আছে প্রদীপদার, অবশ্য বিয়ে হয়ে গেছে। এনাদের ব্যবহার খুব ভালো মা। জানো তো মা, এখানে আলোর বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার তো সব কিছু খুব ভালো লেগেছে। তুমি যখন আসবে তখন দেখবে তোমারও খুব ভালো লাগবে। আর এই জায়গাটাও খুব সুন্দর। আলোর বাড়ির সামনে চারিদিকে বাঁধানো একটা বড় পুকুর আছে। আমি এখন ওখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি। আত্মরূপের কথাগুলো শুনে বন্দনা দেবীর মনে গতকাল থেকে চলতে থাকা দ্বন্দ্বের অবসান ঘটে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। হ্যাঁ রে, ফুলসজ্জার তত্ত্বটা দিয়েছিস তো? আর আলোর শ্বশুরবাড়ির জন্য যেগুলো পাঠিয়েছিলাম, ওনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ গো, খুব পছন্দ হয়েছে। আর আলোর জন্য পাঠানো শাড়িটা ওকে পরানো হয়েছে। হ্যাঁ রে, আমার আলোকে কেমন লাগছে রে রূপ, বল না একবার শুনি। মায়েরা বুঝি এরকমই হয়, কখনো পাথরের চেয়েও কঠিন, আবার কখনো জলের থেকেও সহজ। মায়ের কথা শুনে আত্মরূপ কথাগুলো মনে মনে ভাবতে থাকে। জানো মা, আমাদের আলোকে না নীল শাড়িতে একটা নীল পরীর মতো লাগছে। ভীষণ মিষ্টি লাগছে আমাদের আলোকে, তুমি দেখলে বুঝতে পারতে। আর আমি আমি আলোর অনেকগুলো ছবি তুলেছি, তোমাকেও কয়েকটা পাঠিয়েছি, তুমি দেখো না একবার। একটা আলোর একা, একটা প্রদীপদার সঙ্গে আলোর, আর একটাতে ওদের দুজনের সঙ্গে আমিও আছি। বাকিগুলো তোমাকে বাড়িতে গিয়ে দেখাবো। ছেলের কথা শুনে বন্দনা দেবী আলোর মুখটা কল্পনা করে তার চোখ দুটো আস্তে করে বন্ধ করেন, আর সাথে সাথেই তার গাল বেয়ে নেমে আসে নোনা জলের ধারা। দুই হাত জোড় করে কপালে ঠেকিয়ে ঈষৎ কম্পিত স্বরে তিনি বলেন, হে ঈশ্বর, আলোকে যেন আমার মতো জীবন যুদ্ধে নামতে না হয়। ওর ভাগের সব কষ্ট তুমি আমায় দাও। আমার আলো সুখী হোক, তুমি ওকে আশীর্বাদ করো। তরুণবাবু পাশেই বসেছিলেন। সবাই তোমার স্বামীর মতো অপদার্থ নয় বন্দনা। বন্দনা দেবীর কথা শুনে তিনি মনে মনেই আফসোস করতে লাগলেন। সঙ্গে সঙ্গেই কথা ঘুরিয়ে তরুণবাবু বললেন, কই আমার আলোর ছবিগুলো দেখাও তো দেখি। নিজের কৃতকর্মের জন্য তিনি এখন শুধু আফসোসই করতে পারেন। বন্দনা দেবীও আর কিছু না বলে আত্মরূপের পাঠানো ছবিগুলো বের করে দুজন মিলে দেখতে থাকেন। আত্মরূপ ফোন বন্ধ করে ঘুরতেই দেখতে পায় প্রদীপ ওর কাছেই আসছে। আত্মরূপও প্রদীপের কাছে এগিয়ে যায়। আপনার সঙ্গেই দেখা করতে যাব ভাবছিলাম, যাওয়ার আগে তো আপনার সঙ্গে দেখা হবে না। কালকের দিনটা থেকে গেলে হয় না আত্মরূপ? না প্রদীপদা, পরে এসে থাকবো। আসলে বাবার শরীরটা না ভালো নেই, প্রথম ট্রেনটাই ধরবো, তাহলে পৌঁছতে খুব বেশি বেলা হবে না। সে ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একবার আলোর সঙ্গে দেখা করবে না? আমি তো মামার বাড়িতে যাচ্ছি, ওখান থেকেই রওনা দেব। আমি আলোকে বলেছি সব, ও বুঝবে। আর এখন তো দেখা করেই যাব। কথার মাঝেই প্রদীপের একটা হাত ধরে আত্মরূপ। প্রদীপদা। আত্মরূপ হাত ধরতেই প্রদীপ ওর আর একটা হাত আত্মরূপের হাতের উপর রেখে বলে, তোমাকে কিচ্ছু বলতে হবে না আত্মরূপ, তোমার বোনকে আমি দেখে রাখবো। আমার দিক থেকে কর্তব্যের কোনো ত্রুটি হবে না, এইটুকু বিশ্বাস তুমি আমাকে করতেই পারো। আমি জানি, তবুও আপনার মুখ থেকে কথাটা শুনে নিশ্চিন্ত হলাম। রাতের খাওয়ার পর্ব মিটতে 11টা বেজে যায়। প্রদীপের মামার বাড়ি, মাসির বাড়ির সবাই যাওয়ার পর আলোর কাছ থেকে বিদায় নিয়ে আত্মরূপ সুশান্তবাবু আর রিমি দেবীর সঙ্গে ওনাদের ফ্ল্যাটে রওনা দেয়। যাওয়ার আগে প্রদীপের বন্ধুরা পুকুর পাড়ে দাঁড়িয়ে নানাভাবে প্রদীপের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করতে শুরু করে। জয়ন্ত প্রদীপের আগের বলা কথার পরিপ্রেক্ষিতে মজা করে বলে, প্রদীপ, আলো কিন্তু ছোট মেয়ে, তুই তো জানিস, মেয়েটাকে ভয় দেখাস না জানো। আর হ্যাঁ, একটু ঘুমোতে দিস কেমন? সাথে আরও একটা কথা মনে রাখিস,
তোদের পাশের ঘরেই কিন্তু কাকিমা টুকি দিয়ে ওরা থাকবে। জয়ন্তর কথায় ওদের বাকি বন্ধুরা হাসতে শুরু করে। প্রদীপ ওদেরকে বলে, উফ, এই অনেকক্ষণ হলো তো তোরা এসেছিস, হ্যাঁ? এ খাওয়া হয়ে গেছে তো, এবার বাড়ি যা। বাড়ি তো যাবই, তুই কি আর আজকে আমাদেরকে তোর সঙ্গে থাকতে বলবি? বলবি না, এটা তো জানা কথা ভাই। তা তোর এখন ঘরে যাওয়ার খুব তাড়া। হ্যাঁ, আমরাও সব বুঝি, চলেই যাব। কিন্তু শোন, কিন্তু তুই যে আমাদেরকে এভাবে তাড়িয়ে দিবি এটা আমরা ভাবতে পারিনি। দেখ ভাই, এক রাত যেতে না যেতেই প্রদীপের কি অবস্থা ভাবা যায়? না ভাবার কি আছে? নিজেরটা চিন্তা কর, তাহলেই বুঝতে পারবি। এই যে জয়ন্ত, জয়ন্ত তো এখন মুখে খই ফুটছে, আর অনুকে প্রপোজ করার সময় হাঁটু কেঁপে পড়েই যাচ্ছিল। শেষে আমাকে গিয়ে অনুকে বলতে হয় ওর কথা। নেহাত অনুকে আমি ছোট থেকে চিনতাম, তাই আমাকে দাদা বলে ডাকতো বলে রক্ষে। নাহলে সেদিন জয়ন্তর গণপিটুনি একদম কনফার্ম ছিল জানিস। আর তোদেরগুলো বলবো, শুনবি? প্রদীপের কথা শুনে বাকি বন্ধুরা বলে, আরে প্রদীপ, আমরা তো বন্ধু, এত বলা বলির কি আছে? এখন সব বলতে গেলে রাত পার হয়ে যাবে, তখন তুই কি করবি? তার থেকে ভালো তুই যা, আমরা আসি এবার। আর এমনিতেও অনেকটাই রাত হয়েছে। জয়ন্ত ব্যস্ত হয়ে বলে ওঠে, এই যায় মানে কি? হ্যাঁ, দাঁড়া, আমার বউটাকে আগে নিয়ে আসি। ও এখনো আলোর কাছে বসে আছে, ছোট মেয়ে পেয়ে না জানি কি সব শেখাচ্ছে ওকে। জয়ন্তর কথা শেষ হওয়ার আগেই অনু প্রদীপের বাড়ি থেকে বেরিয়ে আসে। জয়ন্ত ইশারায় কিছু জিজ্ঞেস করতেই অনুও চোখের পাতা ফেলে হ্যাঁ বলে। প্রদীপ এটা দেখেই বলে ওঠে, এই এই কি ইশারা করলি রে তোরা? জয়ন্ত প্রদীপের পিঠে হালকা একটা চাপড় মেরে বলে, হ্যাঁ, আমার বউয়ের সঙ্গে আমি ইশারায় কি কথা বলবো সেটা তোকে বলবো কেন রে? হ্যাঁ, তুই যা, আমরা আসি। আজকে দিনের বেলায় প্রদীপের ঘরগুলোতে একটু রদ বদল করা হয়েছে। প্রদীপ আগে সামনের মাঝারি অন্ধকার ঘরে থাকতো, কিন্তু এখন থেকে ভিতরের বড় ঘরে আলো আর প্রদীপ থাকবে। সামনের ঘরে থাকবেন মালা দেবী। বারান্দার দিকের দরজাটাকে খুলে দেওয়া হয় ওদের যাতায়াতের জন্য। মাঝের দরজাটা আপাতত বন্ধ রাখা হয়, কিন্তু দরকার হলেই খোলা যাবে এরকম ব্যবস্থা করা থাকে। আলমারিতে প্রদীপের জামার পাশে স্থান পেয়েছে আলোর কাপড়গুলো। বিছানায় হলুদের উপর নীল রঙের বড় বড় প্রিন্টের একটা চাদর পাতা। দুটো মাথার বালিশ ও একটা কোল বালিশেও একই রকমের কভার পরানো। পুরো বিছানা জুড়ে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। সিলিং ফ্যানের হাওয়ায় পাপড়িগুলো নড়ছে। কিছু পাপড়ি মাঝে মধ্যেই নিজেদের জায়গা পরিবর্তন করছে। কিছুক্ষণ আগে প্রদীপের বন্ধুদের পরামর্শে জয়ন্ত অনুকে দিয়ে এই কাজটা করিয়েছে। যাওয়ার আগে অনু আলোকে বলেছে, তুমি থাকো, আমি প্রদীপদাকে পাঠিয়ে দিচ্ছি। আলোকে ছোট বললেও এতটাও ছোট নয় যে বিয়ে আর স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বোঝে না। একটা 19 বছরের ছেলের থেকে একটা 19 বছরের মেয়ে অনেক বেশি ম্যাচিওর। এই বয়সে একটা ছেলে নিজেকে চিনতে শেখে, বুঝতে শুরু করে। সংসারের জটিলতা থেকে দূরে রাখার চেষ্টা করা হয় তাকে নিজের পায়ে দাঁড়ানোর পর্যাপ্ত সময় দেওয়া হয়। সেখানে একটা মেয়েকে একই বয়সে বিয়ে দেওয়ার যোগ্য মনে করা হয়। নিজেকে সে কতটা চিনেছে, কতটা বোঝে নিজেকে, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। নিজেকে বোঝার সময় না দিয়ে তার কাঁধে তুলে দেওয়া হয় সংসারের গুরুদায়িত্ব। আর যদি আলোর মতো মধ্যবিত্ত পরিবারের হয় আর একটু ভালো ছেলের সন্ধান পেলে 17কে 18 করে তৎপর হয়ে ওঠে মেয়ের বিয়ে দিতে। অনু যাওয়ার পর আলো বিছানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মনের মধ্যে ভেসে ওঠে ওর ছেলেবেলার তিক্ত অভিজ্ঞতার স্মৃতি, সেই কষ্ট যা আলোকে নীরবে সহ্য করতে হয়েছিল। সাথে কিছুক্ষণ আগেই বলে যাওয়া অনুর নানা কথাগুলো অনু বেশ মজা করে বললেও আলোর একটুও মজা লাগেনি। প্রতিটা কথায় প্রদীপের প্রতি ওর মনে ভয়ের সৃষ্টি করেছে। আলোর মনে এখন প্রশ্নের পাহাড়। আজও কি আমাকে নীরবে সবটা সহ্য করতে হবে? উনিও কি সুধীর কাকুর মতো আমার মুখটা চেপে ধরবেন শব্দ বন্ধ করার জন্য? আমি তো কাউকে কিছু বলতেও পারবো না,
তাহলে অনুদি যে বলে গেল। আর ভাবতে পারে না আলো। বুকের ভিতরটা কেমন যেন ব্যথা ব্যথা অনুভব হয়। ডান হাতটা তুলতে গিয়ে আলো বুঝতে পারে হাতটা হঠাৎই যেন ভীষণ ভারী হয়ে উঠেছে। পাগুলো যেন মাটির সঙ্গে শক্ত করে আটকে গিয়েছে। শক্তি সঞ্চয় করে কম্পিত হাতটা নিজের বুকের উপর রাখে আলো। দ্রুত বেগে হৃদস্পন্দন হচ্ছে। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস।